আমি ঘরে একা ছিলাম, আর আমি ঘুমের ভান করেছিলাম। আর দেখি সেই কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটু অস্বস্তি অনুভব করছিলাম। কাজের ছেলে এসে আমার কাছেই দাঁড়িয়ে গেল। আমার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল। কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল। সে হঠাৎ আমার কাঁধে আলতো করে হাত রাখল। সে মুহূর্তে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, কথা বলার জন্য ঠিক কী বলবো তা বুঝতে পারছিলাম না। তারপর সে, আমার নাম পূজা। আমি ছিলাম অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমি শহরে থাকায় সব সময় মডার্ন শর্ট ড্রেস পরে থাকতাম, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমার স্বামী সব সময় এসব ড্রেস আমাকে দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে যে পরিবারে হয়েছে সেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মা খুবই ধনী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান। এরপর সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। আমার স্বামী তখন সম্পূর্ণ একা এবং অগাধ সম্পত্তির মালিক ছিলেন। আমাদের বাড়িতে সব কিছুই ছিল, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, সন্তান। আমার স্বামী ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকায় এই বিষয়ে কখনো ভাবেননি। কাজের কারণে তিনি প্রায় বিদেশে থাকতেন। আমি বাড়িতে এক রানীর মতো থাকতাম। বাড়ির সব কাজের জন্য কর্মচারী ছিল, তাই আমাকে কিছুই করতে হতো না। দৈনন্দিন রুটিনের মতোই আমার স্বামী আমাকে জানালেন যে তিনি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন। তিনি বললেন, আজ রাতেই আমার ফ্লাইট, তুমি নিজের যত্ন নিও। সেই রাতেই আমার স্বামী বিদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি রাতটি বেশ শান্তিতে কাটালাম। সকালে ঘুম ভেঙে আমি ঘরের বাইরে তাকিয়ে দেখি আমার 16 বছর বয়সী বাড়ির কাজের ছেলে রান্নাঘরে নাশতা বানাচ্ছে। যদিও তার বয়স 16, তবে তাকে বড়দের মতো দেখাচ্ছিল। সে দেখতেও অনেক সুন্দর ছিল। খুব মনোযোগ সহকারে সে তার কাজ করছিল। কাজ শেষ করেই সে নিজের ঘরে চলে যেত। তবে আমার মনের এক কোণে তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি একজন আধুনিক এবং রূপসী নারী ছিলাম। বেশিরভাগ সময় আমি একাকী থাকতাম, যা আমার জন্যে অনেক কষ্টের ছিল। আমার পোশাকগুলোও বেশ আধুনিক ছিল। অন্য কেউ হলে এতদিনে হয়তো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আমি সব সময় ছোট পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু আমার এই কাজের ছেলে কখনো আমার দিকে সেভাবে তাকাতই না, যা আমাকে কিছুটা অস্থির করে তুলেছিল। তখনও আমি ছোট পোশাক পরেই ছিলাম, আর পোশাক পাল্টানোর প্রয়োজনও মনে করিনি। সেই অবস্থাতেই রান্নাঘরে গিয়ে পৌঁছালাম। আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলেও সে প্রতিবারই আমাকে উপেক্ষা করত। রান্নাঘরে তখন শুধু আমরা দুজনই ছিলাম, আর বাড়িতেও সারাদিন আমরা একাই থাকতাম। কিছুদিন এভাবে কাটতেই আমার মধ্যে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে লাগল। তবে সে যেন এমন এক অদ্ভুত মনের মানুষ ছিল যে আমার মতো সুন্দরী একজন নারীকে একা পেয়েও তেমনভাবে আকৃষ্ট হচ্ছিল না। যতই চেষ্টা করতাম ততবারই ব্যর্থ হতাম। আজও আমি ইচ্ছা করে বিশেষ ধরনের পোশাক পরে তার সামনে এলাম এবং বললাম, আমার জন্য নাশতা তৈরি করে দাও তো, একটু তাড়াতাড়ি। সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং বলল, আমি আপনাকেই নাশতা বানিয়ে দিচ্ছি ম্যাডাম। তার এমন সরলতা যেন আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। হঠাৎ আমার মনে হলো, যখনই আমি তার সামনে যাই সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাই সে হয়তো চোখ এড়িয়ে যায়। মনে হলো তাকে ফাঁকা সময়ের সামনে পাওয়া দরকার। মাথায় একটু চিন্তা এলো। একদিন তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই নাশতা আমার ঘরে নিয়ে এসো। আমার কথায় সে একটু থেমে গেল, কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কাজের ছেলে যায়নি। সাধারণত তারা রান্নাঘর কিংবা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত। সে কখনোই আমার ঘরে প্রবেশ করেনি। তবে আজ আমি তাকে ঘরে ডেকে আনলাম। আমি ভাবছিলাম, সে তো একজন পুরুষ, যতই উপেক্ষা করুক আমার মতো আকর্ষণীয় একজন নারীকে এড়াতে পারবে না। ঘরে গিয়ে আমি একদম স্বাভাবিকভাবে বসে রইলাম। কিছুক্ষণ পর সে দরজায় নক করল। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ঢুকল এবং খাবারটি রেখে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি একা একা রান্নাঘরে এত কাজ করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। তোমার সাহায্যের জন্য যদি আর কেউ দরকার হয় তবে আমাকে বলো। কথা বলার একটা অজুহাত খুঁজছিলাম, যেন সে আমার দিকে কিছুটা আকৃষ্ট হয়।
কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আগে বড় এক পরিবারে কাজ করেছি, যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো। এখানে তো 2 জনের জন্যই করতে হয়, তাই আমার জন্য কাজ সহজ। এরপর আমি বললাম, একটা বিষয় আমাকে খুব ভাবায়। তুমি কি আমার একান্ত কথা শুনবে? সে কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, আমার স্বামী আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতার অর্থ এতটা স্বাধীন ভাবিনি যে আমাকে বাড়ির যুবক কাজের লোকদের মাঝে একা রেখে তিনি চলে যাবেন। আমি বললাম, আমার স্বামী তোমার উপর এত বিশ্বাস করেন কেন? তোমার মধ্যে এমন কি আছে? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, এটা তো আপনার স্বামীই বলতে পারবেন। আমার কাজ এই বাড়ির দায়িত্ব পালন করা, আর সেটা আমি যথাযথভাবে করছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তাকে জানাতে পারেন। সে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আমি বললাম, আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে। আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল, কারণ আমার সুরে কিছুটা কড়াভাব ছিল। সে ভেবেছিল আমি হয়তো তার কাজ নিয়ে অসন্তুষ্ট, আসলে আমার মনোভাব অন্যরকম ছিল। সে চিন্তিত হয়ে বলল, আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয়। আমি বললাম, এই বাড়িতে রাতে একা থাকলে আমার একটু ভয় লাগে। আমি চাই আমার সঙ্গে একটি সাহায্যকারী থাকুক, কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায়। আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হল। আমি ইচ্ছা করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম, মনে মনে নিশ্চিত ছিলাম যে সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। আমার সামনে খাবার ছিল, তবে তখন আমার মন সেই নতুন কাজের ছেলেটির দিকে চলে গিয়েছিল, যার বয়স মাত্র 16। আমাদের কথোপকথন চলছিল এবং হঠাৎ খেয়াল করলাম, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি একসময় তার দিকে নেমে এলো। আমি একটু থমকে গেলাম। আমার এমনভাবে তাকানো দেখে ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল এবং কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, এসব বিষয়ে আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, যাকে এতদিন শুধু কাজের ছেলে ভেবেছিলাম, সে যেন সম্পূর্ণ আলাদা এক ব্যক্তিত্ব। এই চিন্তা আমার মাথায় ঘুরতেই থাকল। এরপর আমি নীরবে তাকে লক্ষ্য করতে শুরু করলাম। পরদিনও আমি তাকে আমার ঘরে আসতে বলার চেষ্টা করলাম, কিন্তু সে সোজাসাপটা বলে দিল, আমি বাজারে যাচ্ছি, তাই নাশতা বাইরে করে নিন। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না। মাঝে মাঝে সে আমাকে লুকিয়ে দেখত। একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হলো তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হলো। তাই আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম, কারণ সে কোয়ার্টারে থাকে। যেন দেখার চেষ্টা করি তার জীবনযাত্রা কেমন। জানতাম সে কোয়ার্টারেই থাকে। তাকে নিয়ে আমার কৌতূহল যেন দিন দিন বাড়ছিল। আমি তখন কোয়ার্টারের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দেখলাম সে ধীরে দরজা বন্ধ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর সে বাড়ির দিকে পা বাড়ালো এবং সোজা আমার ঘরের দিকে হাঁটতে লাগল। সে আস্তে করে আমার ঘরের দরজা খুলল এবং ভেতরে ঢুকে গেল। আমার মন আতঙ্কে ভরে উঠল, কারণ সে নিশ্চয়ই বুঝে যাবে আমি ঘরে নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে লাগলাম। কিছুক্ষণ পরে সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এলো। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তাকে দেখে বললাম, তুমি কেন আমার ঘরে আমাকে খুঁজতে গিয়েছিলে? আমার প্রশ্নে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এবং গলা সামলে বলল, আসলে পানি নেওয়ার জন্যই গিয়েছিলাম। আজ জগে পানি রাখা ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তো পানির জগটা আসলে শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছিলাম। আমার ঘরে পানি আগে থেকেই ছিল। এরপর সে নীরবে নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল, আর আমিও ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতো দেখেছিলাম, যে সবসময় নিজের কাজ করত আর আমার সঙ্গে আমার চোখা এড়িয়ে চলত। একবার তো সে আমার ঘরে আসতে সরাসরি মানাও করে দিয়েছিল। তবে আজ হঠাৎ সে আমার ঘরে কেন এসেছিল? তার এই আচরণে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম এবং সারারাত এসব ভেবে কাটালাম। সে লিখিয়ে আমার ঘরে আসতো আর আমি সেটা জানতামই না। পরদিন সকালেও এই বিষয়টি নিয়ে আমি চিন্তায় ছিলাম। তাকে তখন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল। সে আজও আমার সামনে সেই একই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে প্রায় আমার দিকে তাকিয়ে থাকে। সে মাথা নিচু করে নম্রভাবে কথা বলছিল এবং আমাকে খাবার দিয়ে আবার ঘরের কাজে মন দিল। রাত নামল,
আর আমি সারা রাত এপাশ ওপাশ করেই কাটালাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার যদি সে আমার ঘরে আসে তাহলে আমি প্রশ্ন করব, তার আসল উদ্দেশ্য জানতে চাইব। আমার মনে হচ্ছিল, রাতে আমি ঘুমিয়ে পড়লে সে ঘরে ঢুকে কেন আসে। কিছুক্ষণ পরেই দরজার কাছে পায়ের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দরজা খুলে সে ঘরে ঢুকল। তার এভাবে ঘরে আসা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সত্যি বলতে আমি খারাপ চরিত্রের কেউ নই, তবে তাকে নিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, তাই তার মনোযোগ পেতে চেষ্টা করছিলাম। কিন্তু কখনোই মনে করিনি সে আমার সম্মানহানি করবে বা আমার একাকিত্বের সুযোগ নেবে। আমি ঘরে একা ছিলাম, আর তাকে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। স্বামীর উপর হতাশা কাজ করছিল, কিভাবে সে আমাকে একা এখানে রেখে অচেনা লোকের উপর এতটা বিশ্বাস করতে পারল। কাজের ছেলেটি আমার বিছানার কাছে এসে থেমে গেল। আমার বুকটা আতঙ্কে ধকধক করতে লাগল, কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে অবাক করল। সে হঠাৎ আমাকে এমনভাবে স্পর্শ করল যে আমি কিছুটা বিস্মিত হয়ে পড়লাম। এক মুহূর্ত স্থির হয়ে থাকলাম, কোনো কথা বললাম না, আর কিছুক্ষণের মধ্যেই সে চলে গেল। পরের দিন মনটা যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরে ছিল, বারবার সেই ঘটনার কথা মনে পড়ছিল। কিছু সময় পর যখন সে আমার কাছে খাবার নিয়ে এল, আমি নিজের ভাবনা গুছিয়ে নিলাম। তাকে দেখে আমার ভেতরে এক অজানা ভয় কাজ করল। আমার প্রতিক্রিয়া দেখে সেও কিছুটা থমকে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আমার এখন খিদে নেই, তুমি খাবার রেখে যাও, আমি পরে খাবো। এটা বলে আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। তার আচরণ বারবার মনে পড়ছিল। পরের রাতেও সে একইভাবে আমার ঘরে এলো এবং আমার বিছানার কাছে এগিয়ে এলো। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। যদিও মনে মনে তার সাথে প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু আমার মধ্যে যেন সেই সাহসটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকল, আর যখনই আমার স্বামী ফোন করত আমি সব ঠিক আছে বলেই কাটিয়ে দিতাম। কিন্তু দিন দিন আমার অস্বস্তি বাড়তে লাগল। সে লুকিয়ে আসতো আর আমার কাছে এসে চুপচাপ দাঁড়ায় থাকত এবং পরে চলে যেত। মনে হতো তার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আমি জানতাম না। এক রাতে সে আবার আমার ঘরে ঢুকল এবং সে চলে যাওয়ার পর আমি আস্তে করে উঠে তার পেছনে এগোলাম। লক্ষ্য করলাম সে বাড়ির বাইরে কোয়ার্টারে না গিয়ে গেটের দিকে এগোচ্ছে। এ দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাতের এ সময় সে কোথায় যাচ্ছে? আমি সারা রাত অপেক্ষায় কাটালাম, কিন্তু সে আর ফিরল না। তার এসব অদ্ভুত আচরণে আমার ঘুম উড়ে গেল। অপেক্ষা করতে করতে ভোর 5টা নাগাদ দেখলাম সে ঘরে ঢুকছে। তার পরনে থাকা কাপড়ে লাল দাগ দেখা যাচ্ছিল, যেন খুব ক্লান্ত ছিল। দ্রুত কোয়ার্টারের দিকে যেতে শুরু করল, আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম সে সারা রাত কোথায় ছিল। তার এই রহস্যময় আচরণ আমার মনে ভীতি ও সন্দেহের সৃষ্টি করল। সে তো আমার কাছে কেবল একজন তরুণ চাকর, কিন্তু তার এমন অদ্ভুত আচরণে তাকে নিয়ে আতঙ্কিত হচ্ছিলাম। আগে তার কাছাকাছি থেকে ভয় পেতাম না, কিন্তু এখন তার প্রতিদিনের এই রাতের কার্যকলাপ আমার মনে অস্বস্তি বাড়াচ্ছিল। রাতে আমার ঘরে এসে যাওয়ার পর সে কোথায় যেত এবং কেন ভোর 5টা নাগাদ ফিরে আসত, এই সব কিছু ভাবতে গিয়ে আরও ভয় বাড়ছিল। আমার স্বামী প্রতিদিন কাজ থেকে ফিরলে খুবই ক্লান্ত থাকত এবং তার জামাকাপড়ও বেশ নোংরা হয়ে যেত। আমি ছোটবেলা থেকে খুবই যত্নে বড় হয়েছি, তাই এই ধরনের পরিস্থিতি দেখে ভীত হয়ে যেতাম। আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল, যার ফলে আমি প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। একদিন আমার স্বামী আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিল। কথা বলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং তাকে বললাম যে আমার একজন কাজের মহিলা প্রয়োজন। আমি এখানে একা পুরুষ কর্মচারীদের সাথে থাকতে আরামবোধ করি না। আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল, তুমি এখনও বাইরের জগৎ সম্পর্কে ভালোভাবে জানো না। অনেক সময় এই ধরনের গৃহকর্মীরা বিশ্বস্ত না হয়ে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে। তাই আমি তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত। কিন্তু আমি এই কর্মচারীকে পুরোপুরি বিশ্বাস করি। আমি শিগগিরই বাড়ি ফিরে আসব। তার এই কথাগুলো শুনে আমি অবাক হলাম। আমার মনে হচ্ছিল, কেন আমার স্বামী এই কর্মচারীর উপর এতটা বিশ্বাস করছে। তাকে বললাম, তুমি ঠিক বলেছ, সবাইকে বিশ্বাস করা যায় না। অনেক সময় মানুষ মুখোশ পরে আমাদের মতো সরল মানুষদের বোকা বানায়। এরপরে আমি নিজেও একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম, এই ভেবে যে হয়তো এই কর্মচারী তেমন ভালো নাও হতে পারে যতটা আমার স্বামী তাকে মনে করছে। তবে আমার স্বামী আমাকে বলল, আমি তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করি। এ বিষয়ে যদি কেউ আমাকে কিছু উল্টোপাল্টা বলে, তাও আমি বিশ্বাস করব না,
কারণ আমি নিশ্চিত যে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে না। তাকে নিয়ে আমার পূর্ণ আস্থা আছে। আমার স্বামীর এই কথাগুলো শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে হলো হয়তো আমার স্বামী আমার কথাগুলো বিশ্বাস করবে না। সত্যিটা জানাতে চাইছিলাম, তবে সেদিন আর কথা বাড়ালাম না, কিন্তু একা একা চিন্তা করতে করতে আরও বিচলিত হয়ে পড়লাম। গৃহকর্মীর দৈনন্দিন কাজের রুটিন আগের মতোই চলছিল। রাতের বেলায় সে বাড়ির ভেতর ঘুরে বেড়ায়, যখন তখন বেরিয়ে যায়। তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বারবার ইশারায় স্বামীকে জানাতে চেষ্টা করলাম, কিন্তু সে কিছু শুনতে চাইছিল না। একদিন আমি শেষমেশ স্বামীকে বলে বসলাম যে একজন স্বামীর উচিত তার স্ত্রীর কথায় বিশ্বাস রাখা। আমি জানি এই কর্মচারী আসলে যেমন দেখায় তেমন নয়, এবং সে মাঝে মাঝে বেশ অদ্ভুত আচরণ করে। আমার কথা শুনে স্বামী অবাক হয়ে বলল, কেন, সে এমন কি করে যা তোমাকে ভীত করে তুলছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই হঠাৎ সেই গৃহকর্মী চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং আমাকে কঠিন চোখে তাকালো। আমি আতঙ্কে জমে গেলাম। কথার প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। সেই চাকর এসে বলল, আপনার স্বামীর সাথে অকারণে এ ধরনের কথা বলে তাকে চিন্তিত করবেন না। যদি আমার উপর আপনার কোনো সন্দেহ থাকে, সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। আমি তো কখনো আপনার সাথে খারাপ কিছু করিনি এবং সব সময় খুব নম্রভাবেই কথা বলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। তার কথাগুলো নম্র শোনালেও আমি বুঝতে পারছিলাম সে আসলে আমাকে সতর্ক করছে যেন আমি আমার স্বামীকে কিছু না বলি। আমি চুপ করে থাকলাম। তার দৃষ্টি নিজের থেকে সরাতে বললাম, না, তোমার উপর সন্দেহ নেই, তবে একাকিত্ব ও ভয় আমায় কাবু করে ফেলছে। আমি একা থাকতে পারছি না, তাই চাইছি যেন একজন মহিলা সহকারী আমার সাথে থাকে। সে আমাকে এক ধরনের ভাবলেশহীন চোখে কিছুক্ষণ দেখে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আপনার আর ভয় লাগবে না। আমি নীরবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার স্বামীকে সব বলতেই হবে। এরপর থেকে গৃহকর্মী যেন আমাকে নজরে রাখার কাজ শুরু করল। আগে কাজ শেষ করেই কোয়ার্টারে চলে যেত, কিন্তু এখন সে সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত এবং প্রায়ই আমার ঘরের দিকে উকি দিত। তার এই অদ্ভুত আচরণে আমি ভয় পেতে শুরু করলাম। আমার মনের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছিল। অসহায়ত্ব যেন চরমে পৌঁছে গিয়েছিল। না পারছিলাম আমার স্বামীকে কিছু বলতে, না পারছিলাম এই গৃহকর্মীর থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় আমার স্বামী আমাকে জানালেন যে তিনি বাড়ি ফিরছেন। এই খবর শুনে আমার মুখে আনন্দের ছোঁয়া এলো। আমি অপেক্ষা করতে লাগলাম যেন সামনে বসে তাকে সব কিছু জানাতে পারি। কিছুদিন পর আমার স্বামী বাড়ি ফিরে এলেন। কাজের ছেলে আবার আগের রুটিনে ফিরে গেল, কাজ শেষ করেই বাইরে চলে যাচ্ছিল। আমি তখন স্বামীর সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম। আমার অবস্থা দেখে স্বামী অবাক হয়ে বললেন, তুমি এত দুর্বল হয়ে পড়েছ কেন? বাড়ির সব ব্যবস্থাই তো রয়েছে, আর এই গৃহকর্মীও তো বলেছে যে সে তোমার বেশ খেয়াল রেখেছে। আমি তার উপর বিশ্বাস করি, সে নিশ্চয়ই ঠিকমতো খেয়াল রেখেছে। তবে কি এমন কি ঘটেছে যা তোমাকে এমন দুর্বল করে দিয়েছে? তার কথা শুনে আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তখনও তিনি গৃহকর্মীকে একজন ভালো কর্মচারী হিসেবেই দেখছিলেন। আমি বললাম, আমার সমস্যার কারণ এই চাকর। আমি তার সাথে স্বস্তি পাচ্ছি না। আমি চেয়েছিলাম যেন কোনোভাবে আমার স্বামী তাকে দূরে রাখে। প্রতিদিন সে আমার ঘরে আসত, আর আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। আমি জানতাম সে বুঝে গেছে যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন। আমার কথা শুনে স্বামী গভীরভাবে চিন্তায় পড়লেন এবং বললেন, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে সে এমন হতে পারে। অন্ধবিশ্বাস করেছিলাম। তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল, তবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে এটাই সত্য। সে আমার স্বামীকে এতটাই মানসিক কষ্ট দিয়েছিল যে একদিন তার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম, যদি স্বামীর কিছু হয়ে যেত, তবে আমি নিজে বাঁচতে পারতাম না। আমার স্বামীর জন্য চোখের পানি ফেলছিলাম, তখনই হঠাৎ সেই চাকর এসে বলল, আপনি কি এমন কিছু বলেছেন যা তার এ অবস্থার কারণ হয়েছে? আমি অবাক হয়ে বললাম, তিনি আমার স্বামী, আমি যখন ইচ্ছা তার সাথে কথা বলতে পারি। সে আমার কথা শুনে চলে গেল। 10 দিন পর আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি চুপচাপ ছিলাম এবং তাকে বললাম, আমি আসলে কোনো গোপনীয় কিছু বলিনি। বাড়িতে কিছুই ঘটেনি, শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, তুমি এভাবে কথার প্রসঙ্গ বদলাচ্ছ কেন?
আমি নিশ্চয়ই সেই গৃহকর্মীকে জিজ্ঞেস করব এবং তাকে বাড়ি থেকে বের করে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, এতদিন তাকে ভরসা করে এসেছি, অথচ সে আমাদের এমনভাবে ঠকিয়েছে। স্বামীর কথায় আমি অস্বস্তিতে পড়লাম। তিনি মানসিক চাপে ছিলেন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্মীর সাথে কথা বলার। কিন্তু আমি ভীত ছিলাম, কারণ মনে হচ্ছিল যদি আমার স্বামী গৃহকর্মীর সাথে কথা বলেন তবে সে হয়তো তাকে আরও বিপদে ফেলবে। আমি ভেবেছিলাম আমার স্বামীকে গৃহকর্মীর কাছ থেকে বিপদে পড়তে দিই না। তাকে এ বিষয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি একবারও শুনলেন না। একদিন স্বামী আমাকে শপিংয়ে পাঠালেন, আর আমি চিন্তায় পড়ে গেলাম, এতক্ষণে তিনি হয়তো চাকরটির সাথে একাই কথা বলছেন। মনের অস্থিরতায় শপিং বাদ দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম। ঠিক যেমন ভাবছিলাম, স্বামীর ঘর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল। আমার স্বামী খুব রেগে গিয়ে গৃহকর্মীকে কিছু বলছিলেন। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী বলছিলেন, আমি তো বলেছিলাম সেই তাবিজটা সতর্কতার সাথে আমার স্ত্রীর উপর থেকে সরিয়ে বাইরে গিয়ে মাটিতে পুঁতে রাখতে। আমি এটি সন্তান লাভের জন্য সংগ্রহ করেছি। আসলে সে অসুস্থ, আর তাই তাকে জানাতে চাইনি। গোপনে তোমাকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলাম, কিন্তু হয়তো সে কিছু সন্দেহ করেছে। এ কথা শুনে আমি কান্নাজড়িত অবস্থায় ঘরে ঢুকলাম। এতদিন ধরে স্বামী আমাকে বলেছিলেন যে তার নিজেরই শারীরিক অসুস্থতা আছে, তাই সন্তান হচ্ছে না। কিন্তু আসল সত্যি ছিল, অসুস্থ ছিলাম আমি। আমার অসুখ এমন যে চিকিৎসার পাশাপাশি বিশেষ পদ্ধতির দরকার। এজন্যই তিনি আমার অসুখের কথা গোপন রেখেছিলেন, যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, আমার স্বামী কখনোই আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। প্রতিদিন গৃহকর্মীটি সেই তাবিজটি আমার শরীরের উপর দিয়ে নিয়ে বাইরে ফেলে আসত, যেন আমার অসুস্থতা দূর হয়। এই সত্যি জেনে আমি লজ্জায় মাথা নিচু করে কাজের সেই ছেলের কাছে ক্ষমা চাইলাম। এরপর আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা করালাম, এবং কয়েক বছর পর আমার মা হওয়ার সুসংবাদ এলো। এখন আমি ও আমার স্বামী, আমাদের সেই বিশ্বস্ত কাজের লোক, একসাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।